জর্জ বার্নার্ড শ বলেছিলেন যে নিজের মন পরিবর্তন করতে পারে না সে কিছুই পরিবর্তন করতে পারে না। বঙ্গ রাজনীতির বিরোধী শিবিরে এবার কি বড়সড় সেই মন পরিবর্তনের পালা আসতে চলেছে? আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে অন্তত সেই রকম জল্পনাই আবার নতুন করে শুরু হলো। আজ তৃণমূলের পতাকা হাতে নিলেন নদিয়ার কংগ্রেসের দুই বিধায়ক শঙ্কর সিংহ এবং অরিন্দম ভট্টাচার্য। বলা হচ্ছে এখানেই শেষ নয়, শিবির বদলাতে পারেন বিরোধী শিবিরের আরও কয়েকজন হেভিওয়েট। তবে শঙ্কর সিংহ বা অরিন্দম ভট্টাচার্য কেউই অবশ্য তাদের বিধায়ক পদটি ছাড়ার কোনো ঘোষণা করেননি। তাই প্রশ্ন উঠছে, যে ছাতার তলায় জনসমর্থন পেয়ে জনপ্রতিনিধি হচ্ছেন, ছাতা বদলের আগে সেই পদটি ছাড়ছেন না কেন? আমি সেই প্রশ্নেও আসবো, কিন্তু তার আগে এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দেখাবো দুই বিধায়কের দল বদলের মঞ্চ থেকে বিরোধী গড়ে আরও বড় ধসের ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দেখুন, 84 সালে ইন্দিরা গান্ধীর একটা ঐতিহাসিক মন্তব্য ছিল উড়িষ্যায়, যে আমার দেহের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি ভারতবর্ষের মানচিত্রকে টুকরো টুকরো হতে দেব না। বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে যে মুখটা আজকে ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে পৌঁছচ্ছে তার নাম শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখে ইন্দিরা গান্ধীর উক্তি, যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে। কংগ্রেস ছাড়লেন রানাঘাট উত্তর পশ্চিমের কংগ্রেস বিধায়ক শঙ্কর সিংহ, হাতে তুলে নিলেন তৃণমূলের পতাকা। তাঁরই সঙ্গে দলবদল করলেন নদিয়ার শান্তিপুরের কংগ্রেস বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। তবে বিরোধী দলে ভাঙনের যে এখানেই শেষ নয়, বড় চমক যে অপেক্ষা করছে তার স্পষ্ট ইঙ্গিত দিয়ে রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস যেমন 211 থেকে বেড়ে 221, তৃণমূল কংগ্রেস যেমন 211 থেকে বেড়ে 221, কংগ্রেস 44 থেকে নেমে 36। সুতরাং সময়ের অপেক্ষা, একটা বড় পদত্যাগ হতে চলেছে আগামী দিনে, আর সমাজদারও কে লিয়ে ইশারাই কাফি। অভিষেক যে জল্পনা উস্কে দিলেন তার চরমে তুললেন পার্থ চট্টোপাধ্যায়। আমি উদ্বিগ্ন, একটু মান্নানবাবুকে জিজ্ঞেস করবেন তো যে কবে উনি ছাড়বেন, কারণ তো প্রায় এসে গেল ছাড়া। উনি আর না ওনার তো এসে গেল যে বিরোধী দলনেতার পদটাও বোধহয় চলে গেল। তাহলে কি কংগ্রেসে আরো বড় ভাঙন ধরিয়ে তাদের থেকে বিরোধী দলের তকমা কেড়ে নিতে চলেছে তৃণমূল? রাজনৈতিক মহলে এই জল্পনার মধ্যেই সূত্রের খবর, আগামী মাসে রাজ্যসভার ভোটের আগেই তৃণমূলে যোগ দিতে পারেন বাগদার কংগ্রেস বিধায়ক দুলাল বর, কান্দির কংগ্রেস বিধায়ক অপূর্ব সরকার, ফরাক্কার কংগ্রেস বিধায়ক মইনুল হক। এ প্রসঙ্গে বাগদার কংগ্রেস বিধায়ক দুলাল বরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জল্পনা উস্কে দিয়ে বলেন, সময় যা বলার বলবে। কান্দির কংগ্রেস বিধায়ক অপূর্ব সরকার অবশ্য জল্পনা খারিজ করে দিয়ে দাবি করেছেন তিনি তৃণমূলে যাচ্ছেন না। ফরাক্কার কংগ্রেস বিধায়ক মইনুল হকের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হলেও তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়াও আরও কয়েকজনের নামও রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। একের পর এক বিধায়ক চলে যাচ্ছে, তৃণমূল আরও ভাঙনের ইঙ্গিত দিচ্ছে, কিন্তু অধীর চৌধুরীর সুর তার বড় বদলাচ্ছে না। কংগ্রেসের নির্বাচিত কিছু প্রতিনিধি দলত্যাগ করতে পারে, যারা নির্বাচিত করেছে তারা কেউ দলত্যাগ করেনি। টিকিট নেওয়ার সময় পার্টির ব্যর্থতা ছিল না, ভোটের প্রচারের সময় পার্টির ব্যর্থতা ছিল না, তারপরে মমতা ব্যানার্জির প্রলোভন, তখন সব কংগ্রেসের খারাপ লাগছে, তৃণমূলের সব ভালো লাগছে। শঙ্কর সিংহকে ইতিহাস মনে করিয়ে খোঁচা দিয়েছেন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী। যিনি এখন তাকে দলে নিচ্ছেন, শঙ্কর সিংয়ের জন্য সেদিনকে তিনি নিউ আলিপুরের ট্রেজারির সামনে গলায় দড়ি দিতে গেছিলেন, আজকে তাকে মুক্তোর মালা করে ট্রেজারি বেঞ্চে নিয়ে যাচ্ছেন। দল বদল নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি সিপিএমও। তৃণমূল কংগ্রেসের একটা সর্বগ্রাসী দখলদারির অভিযান। বিরোধী তো ঠিক হয় আসলে আন্দোলনের মধ্য দিয়ে, রাস্তায় দাঁড়িয়ে আন্দোলনের মধ্যে দিয়ে। বিধানসভার ভেতরে বিরোধিতাটা একটা সংখ্যা মাত্র। যতদিন এই স্বৈরতান্ত্রিক আক্রমণ থাকবে ততদিন পর্যন্ত আমরা সম্মিলিত বিরোধী শক্তি হিসেবেই মানুষের দাবি নিয়ে লড়াই করতে পারব। কিন্তু বিরোধীরা যতই খোঁচা দিক না কেন, একটা বিষয় স্পষ্ট, তাদের কুল ক্রমশ ভাঙছে, তৃণমূলের আরো শক্তিশালী হচ্ছে। সেটা রোখা কি আদৌ তাদের পক্ষে সম্ভব হবে? কৃষ্ণেন্দু অধিকারী, বিতনু চট্টোপাধ্যায় ও দীপক ঘোষ, এবিপি আনন্দ। ওমপ্রকাশ মিশ্র, আপনি শুনলেন যে 211 ছিল তৃণমূল কংগ্রেস, বেড়ে 221, কংগ্রেস 44 থেকে কমে 36। আগামী দিনে কোট অ্যান্ড কোট অভিষেক ব্যানার্জি বলছি, আগামী দিনে আরও বড় একটা বড় পদত্যাগ হবে 21শে জুলাই। এই কথাটা বলছে তার রাজনীতিতে 2-2.5-3 বছর বয়স হয়েছে। আমি জানি না মমতা ব্যানার্জির অনুমোদন আছে কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু বলেছিলেন যে শঙ্কর সিং সমাজ বিরোধী এবং তাকে আর কি কংগ্রেসের টিকিট দেওয়া যায় না। আজকে মমতা ব্যানার্জির অনুপস্থিতিতে পার্থ
আর যার কথা আপনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন একেবারেই গুরুত্ব দিচ্ছে না। ওদের যদি সৎ সাহস থাকে তাহলে বলছে তো 221, আজকে ওদের বিধায়কদের নামের তালিকা প্রকাশ করুক, মানে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে ওদের কারা মেম্বার আছে সেই সৎ সাহস নেই। ইস্যুটা হচ্ছে যে ইসলামপুরে সিপিআইএমের পঞ্চায়েত প্রধান বারবার করে আক্রান্ত হচ্ছেন, গতকালকে তাকে গুলি করা হয়েছে, কেন কি দল বদল করছেন না। তাহলে হয় আর কি গুলি খেতে হবে, নাহলে অরিন্দমের মতো আজকের দিনে গত বছরে ভয়ঙ্কর পিটিয়েছিল পুলিশ, সেই দগদগে দাগটা তার পিঠের ফেসবুকে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আজকের দিনই তৃণমূল বেছে নিয়েছে তাদেরকে আর কি তৃণমূলে ফেরাবে বলে। তাহলে ইস্যুটা হচ্ছে যে স্পিকার কেন এখনো রুলিং পাচ্ছি না আমরা? আজকে কি এমন মহাভারত ঘটে গেল, আমরা সারা পশ্চিমবঙ্গ জেনে গেল তৃণমূলের আমাদের কিছু বিধায়ক তৃণমূলে চলে গেলেন, অথচ সেটা স্পিকার নির্ণয় করতে পারছেন না। খুব ভালো কথা, ওনার রুলিংয়ের জন্য আমরা অপেক্ষা করব। 1 মাস 2 মাস 5 মাস 6 মাস 8 মাস হয়ে গেল। রাজ্যসভার ভোটে 6 নম্বর প্রার্থীটি শেষ পর্যন্ত রাজ্যসভায় যেতে পারবে তো, যেভাবে ধস নামছে। শুনুন, রাজ্যসভাতে জাতীয় কংগ্রেসের প্রতিনিধি, বামফ্রন্টের প্রতিনিধি, বিরোধী পক্ষ থেকে আমাদের যেটা প্রাপ্য সেটা আমরা অতি অবশ্যই পাবো। এই সমস্ত বিধায়করা এরা সিপিআইএম এর ভোটেও নির্বাচিত হয়েছেন, শুধুমাত্র কংগ্রেসের দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তা নয়, শান্তিপুরের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে, রানাঘাটের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে, মমতা ব্যানার্জির যেইটুকু ইমেজ আছে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, তৃণমূল কংগ্রেসের যেইটুকু ন্যূনতম ক্রেডিবিলিটি আছে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। তার আগে ওম প্রকাশ মিশ্রের উত্তর, বিশ্বাসঘাতকতা কারা বলছে কথাটা আমি বুঝতে পারছি না। কংগ্রেসের শক্তি যদি দেখো সুবন, এখানে দাঁড়িয়ে কংগ্রেস একটি ভঙ্গুর শক্তিতে পরিণত হয়েছে, প্রায় শেষের দিকে চলেছে এমন একটা দল যারা দাঁড়িয়ে বলছি, আমি শেষ করছি, যারা বলছেন এই কথা, প্রথম কথা তাদের যদি এতই শক্তি থাকবে, তাদের যদি দলের প্রতি নীতি থাকবে বা দলের প্রতি দায়বদ্ধতা থাকবে, তারা দল তারা ছেড়ে আসছে কেন? এটা প্রথম কথা। কেউ জোর করে মাথায় বন্দুক রেখে বলেনি দল ছেড়ে আসতে। আর যেটা শঙ্করবাবু বলেছেন খুব ইম্পর্টেন্ট, আজকে বাংলা ভাষার নাম করে বাংলা ভাগের চক্রান্তর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যোগদান করছেন, এটা 1 নম্বর। 2 নম্বর, পরিষেবা দেওয়ার। যে বিধায়ক তিনি পরিষেবা দিতে চান, কাকে দেবেন? ভালো আমি পয়েন্টগুলো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ দেখে এবং বাংলা ভাগ কিভাবে রুখছেন দেখে তারা, আমরা 2 মাস আগে থেকে জানি, 2 মাস আগে থেকে গাড়ি ভাড়া করেছে, কাদেরকে নিয়ে যেতে পারবে। শুনলাম যে শান্তিপুরে এবং রানাঘাটের কংগ্রেস কর্মীরা এবং তারা একেবারেই আর কি গুরুত্ব দিচ্ছে না। এদের যদি সাহস থাকে তাহলে তারা পদত্যাগ করবে, বিধানসভা ফেস করবে। মাঝখানে বলুন, আমাকে অ্যান্সার করতে দাও। আমি বলছি ক্রেডিবিলিটিটা আমরা দুর্বল, ঠিক আছে, আপনারা খুব সবল, তার মানে কি আপনি মানুষ খুন করবেন? তার মানে কি আপনি ডাকাতি করবেন? এটা মানবেন যে যারা যাচ্ছেন, রাহুল এক্স্যাক্টলি যা বলছে, না তাই ওই স্পিকারের জন্য যাচ্ছেন, স্পিকার ডিসিশন নিচ্ছেন না। স্পিকার কেন রাহুল, এখানে আমার একটা অন্য প্রশ্ন আছে, আমি আসছি। সেটা হচ্ছে, আমার এইটা ভাবতে কোনো অসুবিধে নেই যে সেই একটা বাংলা সিনেমার খুব জনপ্রিয় ডায়লগ ছিল যে আমারই তো মন, পাল্টাতে আর আমার অসুবিধে কোথায়? আমি বলছি আমি মন পাল্টেছি, আমি এখন স্বেচ্ছায়, ওম প্রকাশ দার অভিযোগ মিথ্যা, আমায় কেউ বন্দুক ধরেনি, আমি স্বেচ্ছায় তৃণমূলের ভাবনায় আদর্শে উদ্বুদ্ধ হয়ে তৃণমূলে আছি, এই পর্যন্ত আমি বুঝলাম। আমার শুধু এইটুকু বলুন যে প্রশ্নটা তো আসলে নৈতিকতার। আমি যে ঝান্ডাটা নিয়ে ইলেকশনে দাঁড়িয়েছিলাম, মানুষ আমায় জয়যুক্ত করলো, এরা তো কেউ শান্তিপুরের অজয় দে হতে পারলেন না। আমি বলছি একই জেলার নদিয়ার, কি করলেন অজয় দে? তৃণমূলে যোগ দিলেন, বেশ করেছেন, পদত্যাগ করলেন, উপনির্বাচনে জিতে এলেন। এই স্বচ্ছতাটা কেন পাওয়া যাবে না? এটা তো পরিষ্কার। দল ত্যাগ করার জন্য কোনো বাধা নিষেধ নেই, সংবিধানের কোথাও বলা নেই দল ত্যাগ করতে পারবেন না। সাংসদ বা বিধায়ক ক্ষেত্রে সেটা স্পিকারের কাছে যাবে, তারা ডিসিশন নেবেন। কিন্তু একটা কথা বলি, যেটা ওম প্রকাশ দা বিশ্বাসঘাতক প্রশ্ন করলেন, এটা না বলে পারছি না। যারা আমি বলছি আজকে দুজনের হিয়ারিং ছিল, বিক্রি করে দিল পতাকা, তাদের বিশ্বাসঘাতক নয়। পতাকা বিক্রি ভীষণ খারাপ ব্যাপার। আমি বলছি রাহুল, আজকেও স্পিকারের ঘরে হিয়ারিং ছিল, দুজন গিয়ে বলছেন যে আমরা কংগ্রেসেই আছি।
মানে আমি বলছি তাহলে কি হলো, তাহলে কি দাঁড়ালো, তাহলে কি দাঁড়ালোটা কি? আমি মমতা একই ছবি আমরা দেখলাম, মানে কেন তাদের অফিসিয়ালি অ্যাকশন করতে পারছে না? স্পষ্ট প্রশ্ন রইল যে পত্তা, বিধায়ক পত্তা ছেড়ে অজয় দের মতো মন পাল্টাতেই পারেন এবং অবশ্যই আদর্শে উদ্বুদ্ধ হতে পারেন, তৃণমূলে যেতেই পারেন, কিন্তু যে পার্টির ঝান্ডাটা নিয়ে জয়ী হয়ে এসেছিলেন, বিধায়ক পত্তা পেয়েছেন, সেই পত্তা ছাড়ছেন না কেন? প্রশ্ন রইল। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন, কিন্তু শঙ্কর সিংহ, অরিন্দম ভট্টাচার্যরা কি বিধায়ক পদ ছাড়বেন? বুধবার এই প্রশ্নের গোল গোল উত্তর দিলেন দুজনই। পিছনে অনেকগুলো কারণ থাকে, সেই কারণগুলোকে নিশ্চয়ই মাথায় রেখে চিন্তা ভাবনা করব, দলের সঙ্গে পরামর্শ করব, নিজের আমরা যারা নির্বাচিত আমাকে করেছেন তাদের সঙ্গে পরামর্শ করব, যেটা হবে সিদ্ধান্ত সেটা করব। আমরা কথাবার্তা আরও বলবো, সবার সাথে কথা বলবো এবং মানুষ যেটা বলবে তাই করবো। তৃণমূলে যোগ দিলেও সিপিএম কিংবা কংগ্রেসের বিধায়করা নিজেদের বিধায়ক পদটি ছাড়েননি, এমন উদাহরণ ভুরি ভুরি। তার মধ্যে একজন মানুষ ভূঁইয়া। বুধবার শঙ্কর, অরিন্দমরা যখন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন, তখন এক কোণে বসে তিনি। মানুষও বছরখানেক আগে এভাবেই কংগ্রেস ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছিলেন। কিন্তু কংগ্রেস যখন মানুষের বিধায়ক পদ খারিজের দাবি জানায়, তখন বিধানসভার শুনানিতে এই মানুষই দাবি করেন তার বিরুদ্ধে দলত্যাগের যে অভিযোগ তোলা হচ্ছে তা অসত্য। সূত্রের দাবি, মানুষ ভূঁইয়া দাবি করেন তিনি নাকি তৃণমূলের পতাকাটি হাতে নিয়ে দেখছিলেন। মানুষ ছাড়াও বাঁকুড়ার বিষ্ণুপুরের কংগ্রেস বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য, মুর্শিদাবাদের রেজিনগরের কংগ্রেস বিধায়ক রবিউল আলম চৌধুরী, উত্তর দিনাজপুরেরই ইসলামপুরের কংগ্রেস বিধায়ক কানহাইয়ালাল অগ্রওয়াল এবং নদিয়ার কালীগঞ্জের বিধায়ক হাসানুজ্জামান হাসানও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন, কিন্তু একজনও বিধায়ক পদ ছাড়েননি। সূত্রের দাবি, বুধবার বিধানসভায় শুনানির সময় কানহাইয়ালাল অগ্রওয়াল ও হাসানুজ্জামান হাসান দাবি করেন তারা এখনো কংগ্রেসেই আছেন। 2 মাস আগে শুনানির পর বাঁকুড়ার বিষ্ণুপুরের দলত্যাগী কংগ্রেস বিধায়ক তুষারকান্তি তো কার্যত গুলিয়ে ফেলেছিলেন তিনি কোন দলে আছেন। প্রথমে বলেছিলেন, আমি কংগ্রেসের থেকেই আছি, কংগ্রেসের থেকেই দল বদলের কোনো প্রশ্ন নেই তো। কিন্তু পরক্ষণেই অপর প্রশ্ন করতেই তৃণমূলে যোগদানকারী তুষারকান্তির গলায় অন্য সুর উঠে আসে। তৃণমূলের নারদা সারদার প্রসঙ্গ নিয়ে কিছু বলবেন? ব্যাপারে আমাদের পার্টি থেকেও বলে দিয়েছে যে আইনের পথেই চলবে এবং তারাই দেখবেন সমস্ত কিছু ব্যাপারটা। আইনে যারা আমাদের আইনের ব্যাপারগুলো পার্টির মধ্যে, তৃণমূলের যারা পার্টির দেখেন এইসব ব্যাপার নিয়ে। কালীগঞ্জের দলত্যাগী কংগ্রেস বিধায়ক হাসানুজ্জামান হাসান তো বিধায়ক পদ বাঁচাতে বিধানসভার বাইরে কোনো দলের নামটুকু মুখে আনতে চাননি। উত্তর তো দিয়ে এলাম, মান্নান সাহেব আসবে জেনে নেবেন। আপনারা বলছি কংগ্রেসে আজকে বলতে হচ্ছে কেন, মানে বিধায়ক পদটা চলে যাবে বলে? বললাম তো, ওখানে বলেছি উত্তরটা জেনে নেবেন। সরকারিভাবে ছিল যেটা বলার, ওখানে বলে এসছি আমরা। আপনি বাইরে দাঁড়িয়ে বলতে হবে, জনগণ জিজ্ঞেস করছে আপনি কোন পার্টির বিধায়ক, আপনি বলতে পারবেন না কেন? দল ছেড়েও বিধায়ক পদ না ছাড়ায় তৃণমূলে যোগদানকারী এই নেতাদের কটাক্ষ করেছে কংগ্রেস। যারা যাচ্ছে তারা সবাই তো বলছে আমরা কংগ্রেসেই আছি, সরকারি দল তো নিজেই স্বীকৃতি দিচ্ছে। কিন্তু তৃণমূল শীর্ষ নেতৃত্ব বুধবার সরাসরি ইঙ্গিত দিয়েছে আরো বড় ভাঙন আসন্ন। কংগ্রেস কি তাহলে শুধুই দলত্যাগ নিয়ে চিঠি পাঠিয়ে যাবে? এবিপি আনন্দ। পঙ্কজবাবুর কাছে আসবো। পঙ্কজবাবু, নিঃসন্দেহে তৃণমূল এবং কংগ্রেসের ব্যাপার, এই বিষয়ে আপনাকে প্রশ্ন করব না। আমার প্রশ্নটা এই মুহূর্তে এই রাজ্যের সব, না না নৈতিকতা প্রশ্ন তো ঠিক আছে, আমি বলছি হ্যাঁ, যা শুনলাম তাতে মনে হলো যে আসলে দলটা তো নৈতিকতাহীন। যে নাড্ডাতে এবং একটা লোক বলতে পারছে না যে বিরাট তালিকা, বিরাট হয়ে যাবে, দাঁড়িয়ে আছি হেগে যাব এই মুহূর্তে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। The Bengal, it is the human capital of the world, and today is the International Music Day. I can say it is a cultural world also, cultural capital in the world also. And we are proud of our country, India. We are proud of our every state. And unity in diversity is our origin also. Ours is a vast country. And I will request that please come, ride the growth and come to Bengal and invest your money for the industry purpose also. Because Bengal, why I am telling you about Bengal, my industry friends already they mentioned about things, that Bengal have something sustainable for the sustainable development. What?
from every angle. If you see the agricultural side, if you see the industry side, even if you see the talent side, if you see the employment potentiality, you will see even in India, if you see the average, the value, the average, the development average, key point, key sector growth comparison of India and West Bengal, then you will see, I am telling you about 15-16. It is just, we passed 15 and 16. Our GVA, it is about 7.3% in India, but Bengal it is 12.02%. Thanks a lot for giving me this opportunity, and I think it is my proud privilege to be with you today, and I hope so that next we will meet in the BGBS conference. Thank you so much. Thank you very much. আগামীকাল সেই বৈঠকের ডাক রাজ্য সরকারের তরফে। পাহাড়ের দলগুলি আগেই বয়কট করেছে। এবার পাহাড় নিয়ে রাজ্য সরকারের ডাকা সর্বদল বৈঠকে অংশ নেবে না বলে একে একে জানিয়ে দিল সিপিএম, কংগ্রেস এবং বিজেপিও। বৃহস্পতিবার শিলিগুড়ির উত্তরকন্যায় সর্বদল বৈঠক হওয়ার কথা। মুখ্যমন্ত্রী নেদারল্যান্ডসে থাকায় বৈঠক ডেকেছেন স্বরাষ্ট্র সচিব। এখানেই আপত্তি বিরোধীদের। এই ধরনের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সর্বদলীয় সভা আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে হলে পরে এটা অর্থহীন। এই সভা খুব গুরুত্বহীন, অতএব এই সভাতে আমরা যাচ্ছি না। মুখ্যমন্ত্রী যাওয়ার আগে দেখা করতে পারতেন, মুখ্যমন্ত্রী আসার পরও দেখা করতে পারেন, কিন্তু মুখ্যমন্ত্রীর অবর্তমানে এখানে কে কথা বলবে মুখ্যমন্ত্রীর হয়ে? অন্তত একটা আমলাকে পেতাম, চিফ সেক্রেটারি বা হোম সেক্রেটারি, তারাও কেউ নেই। অতএব আমাদের যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। তৃণমূল অবশ্য এতে দমতে নারাজ। সবাইকেই ডাকা হয়েছে, যারা আসবে তাদের নিয়েই মিটিং হবে। আর কবিগুরু তো বলেছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে। গোর্খা জনমুক্তি মোর্চা সহ পাহাড়ের দলগুলি মঙ্গলবারের সর্বদল বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারের ডাকা সর্বদল বৈঠক তারা বয়কট করবে। মোর্চার শরিক বিজেপিও এদিন বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছে। প্রথমত মুখ্যমন্ত্রী থাকা উচিত ছিল, তিনি নাই এতে। আর একটা জেলার বৈঠক ডেকে কোনো লাভ নেই, এটা সারা পশ্চিমবাংলার সমস্যা, সারা দেশের সমস্যা। আর এটা সমাধান হতে পারে কেন্দ্র সরকার, রাজ্য সরকার এবং গোর্খা জনমুক্তি মোর্চার ত্রিপাক্ষিক বৈঠকে। সেটা না ডেকে খালি লোক দেখানো করে আইওয়াস করার জন্য এখানে একটা জেলার খালি মিটিং ডাকা হচ্ছে, যেন এর কোনো গুরুত্ব নেই বলে আমরা এটা বয়কট করছি। পাহাড় ইস্যুতে গোড়া থেকেই রাজ্য সরকারের বিরোধিতায় সোচ্চার বিজেপি। মঙ্গলবারও পাহাড়ে গুলি চালনার প্রসঙ্গ টেনে তীব্র আক্রমণ শানান দার্জিলিং এর বিজেপি সাংসদ। ये जो लोग मारे गए हैं बेचारे गरीब लोग, 3, उनको उनके परिवार के सदस्यों को इस लॉस की भरपाई करने के लिए कंपनसेशन देना चाहिए। পাল্টা সুর চড়িয়েছে তৃণমূলও। তিনি যেভাবে উত্তেজনা ছড়িয়ে পাহাড়ের বুকে আগুন জ্বালাবার চেষ্টা করছেন, আমি মনে করি তাকে ইতিমধ্যেই বিজেপি থেকে সাসপেন্ড করা উচিত। আমি মনে করি এখনই তিনি লোকসভার সদস্যপদ ছেড়ে দিন। সব মিলিয়ে পাহাড়ে অশান্তির আঁচ কমার কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না। দীপক ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী ও সনদ ঝা, এবিপি আনন্দ। বিজন, বিরোধীদের একটা পয়েন্ট কিন্তু আছে, রাজ্য স্তরে সর্বদলীয় বৈঠক ডাকা হলো না কেন? শিলিগুড়ি কেন? নবান্নে বৈঠক হোক, মোর্চাকেও ডাকা হোক। মানে আমার আশঙ্কাটা অন্য, সেটা হচ্ছে পলিটিক্যাল ডায়ালগ শুরু না হলে মোর্চা এবং জিএনএলএফ যাদের সম্পর্ক দশকের পর দশক কিরম আমরা সবাই জানি। সুভাষ ঘিসিং এর স্ত্রী যখন মারা গেল, পাহাড়ে মৃতদেহ উঠতে দিল না আজকের মোর্চা। সুভাষ ঘিসিং বহুদিন পাহাড়ে উঠতে পারেনি। সেই 14টা দল ইনক্লুডিং জিএনএলএফ তারা গোর্খাল্যান্ডের দাবিতে এককাট্টা হয়েছে। হরকা বাহাদুর ছেত্রী তৃণমূলের সমর্থন নিয়ে ভোটে দাঁড়িয়েছিলেন, এখন গোর্খাল্যান্ডের কথা বলছেন। আমি বলছি পলিটিক্যাল ডায়ালগ ওপেন করাটা সব থেকে জরুরি এবং শর্ত ছাড়া। মানে আমি বলছি একদিকে মোর্চা বলছে সেনা না উঠলে আমরা আলোচনা করব না, রাজ্য বলছে পাহাড় পুরো শান্ত না হলে আলোচনা নয়। আলোচনাটা শুরু না করলে কোনো কিছুই হবে না। শুরু তো হলো, যে শুরুটা হলো সেখানেই আমাদের সমতলের যারা মূল বিরোধী রাজনৈতিক দল তারা সেখানে প্রথম দিনেই না করে দিলেন, বিজেপি, কংগ্রেস এবং বাম। তার মানে শুরুটাই করতে দিল না। এবার ধরুন যারা বলছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে তিনি নেই, তিনি নবান্নে বৈঠক ডাকলে রাজ্যের ক্ষেত্রে তারা থাকতেন।
আচ্ছা, যে জেলায় গন্ডগোল হচ্ছে সেই জেলায় যদি বৈঠকটা ডাকা হয় সেখানে তো গিয়ে নিজেদের কথা বলতে পারতেন। আজকে প্লিজ আমি একটু বলি, আজকের যিনি দার্জিলিং এর এমপি তিনি কেন্দ্রীয় মন্ত্রী, তাকে পাওয়া যাচ্ছে না। আর আগে যিনি বিজেপির এমপি ছিলেন যশবন্ত সিনহা, তার বিরুদ্ধে কিন্তু এফআইআর হয়েছিল, যে তাকে পাওয়া যাচ্ছে না কেন। আর আজকে পার্থবাবু দারুণ বলেছেন যে তিনি উস্কে দিচ্ছেন। আলুওয়ালিয়ার আজকে সাংসদ পদ থেকে পার্থ চট্টোপাধ্যায় পদত্যাগ চেয়েছেন এবং দল হিসেবে বিজেপি তাকে শাস্তি যাতে দেয় সেই দাবিও তুলেছেন। একটা কথা আছে, বিজেপির পাহাড়ের নেতা বিধানসভা ভাঙলে তাদের কি শাস্তি দেওয়া হয়েছে? যার বিধায়কদের নেতৃত্বে এলাকার পর এলাকা তাণ্ডব করা হচ্ছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? বিজেপির রাজ্য সভাপতি বলছিলেন, যখন প্রথম দিকে পাহাড় উত্তপ্ত হলো তখন বিজেপির রাজ্য সভাপতি বলছিলেন দেখ কেমন লাগে। আর রাহুল সিনহা বলছিলেন আমরা মধ্যস্থতা করব। অথচ একটু বলে নি পঙ্কজদা, অথচ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন রাজনাথ সিং পাহাড়ের আমার প্রশ্ন একটা, তাহলে সর্বদল বৈঠকটা হবে কাকে নিয়ে? বড় বিরোধী দল নেই, পাহাড় আসছে না, পাহাড়ের কোনো দল আসছে না। একটা বড় প্রমাণ তো হলো যে কারা আন্তরিক সর্বদল বৈঠক করতে, কারা এই সমস্যা মেটাতে আগ্রহী। যারা গিয়ে গতকাল গিয়ে পাহাড়ে বসে এই গোর্খা জনজাতি মোর্চার সাথে মিটিং করেছেন, সেখানে বিজেপিও ছিল, সেখানে কংগ্রেসও ছিল, সেখানে সিপিআই আরএমএল নামে ব্যাকডোর দিয়ে তৃণমূলও ছিল না। সুতরাং এখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে কেউ ছিল না, কেউ ছিল। যারা ওখানে বসে সেখানে উস্কানি দেওয়ার জন্য বৈঠক করতে পারেন, সেখানে কিন্তু আজকে যখন এটা ওম প্রকাশ মিশ্র, আমি শুধু একটাই আশঙ্কা, সেটা হচ্ছে ঠিক 86 থেকে 88 আমরা যা দেখেছি 28 মাসে 1200 সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল। 27 জুন 86 সালে আন্দোলন শুরু হয়েছিল কালিম্পং থেকে। আমি বলছি 1200 মানুষকে প্রাণ হারাতে হয়েছিল। আমি বলছি পলিটিক্যাল ডায়ালগ ওপেন না করলে আবার আরেকটা ভয়ঙ্কর পরিণতির দিকে আমরা এগোচ্ছি না তো? আমরা কংগ্রেসের পক্ষ থেকে বারবার করে বলেছি, গতকালকে তোমার চ্যানেলে আর কি ক্লিয়ারলি বলেছি, পিসিসির স্ট্যান্ডটা হচ্ছে যে এটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার হিসাবে রাজ্য সরকার দেখতে চায় না পলিটিক্যাল প্রসেস। তারা যদি মনে করেন যে পলিটিক্যাল প্রসেস হিসাবে দেখতে হবে, তাহলে এটা তার জানা উচিত ছিল এই রাজ্য বিধানসভাতে একটাই পোস্ট, বাদ বাকি অর্ণবদা বলেন সবই ল্যাম্প পোস্ট, এবং তাই জন্য মুখ্যমন্ত্রীর প্রেজেন্সটা প্রয়োজনীয় ছিল। দ্বিতীয় হচ্ছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে রাজ্য সরকার অবশ্যই অবশ্যই, এবং আমরা বাংলা ভাগ চাই না। শুনো, আমি আবার এখানে ক্লিয়ার করে দিতে চাই, আমরা কংগ্রেসের পক্ষ থেকে ক্লিয়ারলি জানাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের ভাগ চাই না, কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে স্বকীয়তা এবং অটোনমি বাড়ানোর যত রকম পদক্ষেপ রাজ্য সরকার গ্রহণ করবে, কোন সময়কার বামফ্রন্টের সরকার, পরবর্তীকালে সেটা বলবোটা কি করে? আমি কালকে তোমাকে চ্যালেঞ্জ করেছিলাম, আমাদেরকে চিঠি দিয়েছে নাকি? গতকালকে সন্ধ্যা 7টার সময় পর্যন্ত চিঠি দেয়। এরকম ভাবে মিটিং হয়, আমি তো বললাম আমাকে কন্ট্রাডিক্ট করো, আমাকে কন্ট্রাডিক্ট করো। আমি বললাম গতকালকে সন্ধ্যা 7টার সময় তোমার এখানে চ্যানেলে যে এখনো পর্যন্ত বিরোধী রাজনৈতিক দলগুলিকে জলে মাছ ধরছেনি, কেন চান না? পাহাড় সমস্যা কিসের বৈঠক করছেন গোর্খা পাহাড়ের নামে? আমি বললাম গতকালকে সন্ধ্যা 7টার সময় তোমার এখানে চ্যানেলে যে এখনো পর্যন্ত বিরোধী রাজনৈতিক দলগুলিকে জলে মাছ ধরছেনি, কেন চান না? পাহাড় সমস্যা কিসের বৈঠক করছেন গোর্খা পাহাড়ের নামে? তুমি মিটিং এর চিঠি দেবে না আর বলবে এটা হয়? চিঠি দেবে না, স্কুল ভাঙা হবে, পঞ্চায়েত অফিসে আগুন ধরানো হবে, সেটা তো প্রশাসন দেখবে। প্রশাসনের কাজ এটা। পাহাড়ে পুলিশের গাড়িতে আগুন দেওয়া, পর্যটকদের গাড়ি থেকে ড্রাইভারকে নামিয়ে পুড়িয়ে দেওয়া জ্যান্ত, সেটা তো প্রশাসনের কাজ। নিচ্ছ না কেন? পদক্ষেপ নাও তো। প্রাণ হারিয়েছিল এই পাহাড়ে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে যাতে না যায় তার জন্য শুধু সরকার পক্ষ, শুধু বিরোধী পক্ষ নয়, প্রত্যেকের দায় আছে এই মুহূর্তে পাহাড়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখার। আমি ছোট্ট একটা বিরতি দেব। বিরতিতে যেতে যেতে যেখান থেকে এই অনুষ্ঠান শুরু করেছিলাম, দলত্যাগ বিরোধী আইনের কথা বারবার উঠছিল, আইনে ঠিক কি আছে দেখে নেব। যারা
ভোট দিয়ে জিতিয়েছে, এই লোক এরা তো সমর্থনে আসছে, তো এটা একটা ইন্ডিকেশন। দল বদলেছেন, কিন্তু বিধায়ক পদ ছাড়বেন কি? সেই প্রশ্নের মুখে বুধবার হ্যাঁ বা না কিছুই বললেন না কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানকারী শঙ্কর সিংহ কিংবা অরিন্দম ভট্টাচার্য। বিরোধীরা অবশ্য কটাক্ষ করে বলছেন, মানুষের ওপর এত ভরসা থাকলে নতুন করে ভোটে লড়ে জিতে আসতে অসুবিধে কোথায়? যেমনটা করেছিলেন এই শান্তিপুর বিধানসভা কেন্দ্রে তাঁরই পূর্বসূরি। 2011 সালে শান্তিপুর কেন্দ্র থেকেই কংগ্রেসের টিকিটে জেতেন অজয় দে। 2013 সালের 24শে নভেম্বর তিনি তৃণমূলে যোগ দেন। 11ই ডিসেম্বর বিধায়ক পদ থেকে ইস্তফা দেন অজয় দে। পরের বছর উপনির্বাচনে জিতে আসেন। 2016 বিধানসভা ভোটে শান্তিপুর থেকে অজয় দেকে প্রার্থী করে তৃণমূল, কিন্তু তাকে হারিয়ে জয়ী হন বাম কংগ্রেস জোটের প্রার্থী অরিন্দম ভট্টাচার্য। আর সেই অরিন্দমই বুধবার কংগ্রেস ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। তাকে খোঁচা দিতেও অজয় দের প্রসঙ্গ টানছেন কেউ কেউ। অরিন্দমের বোধহয় বোঝা উচিত ছিল যে অজয়দের মতো একজন প্রতিষ্ঠিত দীর্ঘদিনের বিধায়ক, নেতা, চেয়ারম্যান অরিন্দমের কাছে পরাজিত হয়েছিলেন, এবং আমার নিজের ধারণা এই পরাজিত হওয়ার একটাই মাত্র কারণ ছিল, সেটা হচ্ছে নির্বাচনের আগে অজয়দের তৃণমূলে যোগ দেওয়া। সেই বিশ্বাসঘাতকতার শিকার অরিন্দম নিজে হল। কংগ্রেস সিপিএম জোটের প্রার্থী হিসেবে ভোটে জিতেছিলেন শঙ্কর সিংহ, এখন সেই তিনি তৃণমূলে। শঙ্করের গলায় অন্য ব্যাখ্যা। ভারতবর্ষের রাজনীতিতে অনেক কম্পালশন থাকে, তো এই কম্পালশনে কারোর সঙ্গে জোট হতে পারে, নট দ্যাট যে সেই জোটের হয়েছে বলেই আমার একটা ভাবনাকে আমি বিসর্জন দিয়ে আরেকজনের ভাবনাকে ভাববো, বা সে আমার ভাবনাকে বিসর্জন দিয়ে একজন ভাববে। এমন একাধিক বিধায়ক রয়েছেন যারা দল ছাড়লেও বিধায়ক পদ ছাড়েননি। তাদের বিধায়ক পদও এখনো খারিজ হয়নি। এই প্রেক্ষাপটে নানা মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি দলত্যাগ বিরোধী আইন যথেষ্ট শক্তিশালী না হওয়াতেই সেই সুযোগ নেন বিধায়কদের একাংশ? এই আইন অনুযায়ী কোনো দলের 2/3 সাংসদ বা বিধায়ক দলত্যাগ করলে এই আইন তাদের ওপর প্রযোজ্য হয় না। এর কম সংখ্যক সাংসদ বা বিধায়ক দলত্যাগ করলে তাদের সদস্য পদ খারিজ হবে। কিন্তু এই বিধায়ক বা সাংসদ পদ খারিজ হওয়ার প্রক্রিয়াটি দীর্ঘ। এমন নয় যে দল ছাড়া মাত্রই বিধায়ক পদও খারিজ হয়ে যাবে। আর তাই বহু বিধায়কই দল ছেড়ে বিধায়ক পদে দিব্য থেকে যান। তাহলে কি জনপ্রতিনিধিদের আয়ারাম গয়ারামের প্রবণতা আটকাতে দলত্যাগ বিরোধী আইন ফের সংশোধনের প্রয়োজন রয়েছে? বিধানসভার সদস্য পদ হারাবেন কি হারাবেন না, সেটা যদি নির্ভর করে স্পিকারের সিদ্ধান্তের উপরে, সেখানে একটা সময় বেঁধে দেওয়া বাঞ্ছনীয়। বিধানসভার অধ্যক্ষের দায়িত্ব এবং কর্তব্য যে উনি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই শুনানি শেষ করেন। অ্যান্টি ডিফেকশন লর মধ্যেই কিন্তু আমার মনে হয় এখনও ডিফেক্ট রয়ে গেছে। যেটা মূল প্রশ্ন সেটা হলো, একজন যখন কোনো দলের প্রতীকে নির্বাচিত হচ্ছেন তখন তার দল ত্যাগ করার আগে পদত্যাগ করা উচিত। সেখানে 2/3 মেজরিটির বারটাও কিন্তু থাকা উচিত নয়। এ প্রসঙ্গে কেউ কেউ জনপ্রতিনিধিত্ব আইনের কথাও টেনে আনছেন। 1951 জনপ্রতিনিধিত্ব আইনের 8-এর 3 ধারা অনুযায়ী আদালতের নির্দেশে আইনসভার কোনো সদস্যের কমপক্ষে 2 বছর কারাদণ্ড হলেই তাকে পদ ছাড়তে হবে। হাজতবাসের পর আরও 6 বছর তিনি ভোটে দাঁড়াতে পারবেন না। কিন্তু একই সঙ্গে আইনের 8-এর 4 নম্বর ধারায় বলা ছিল, পদ খারিজের আগে উচ্চ আদালতে আপিল করার জন্য দোষী সাব্যস্ত জনপ্রতিনিধি 3 মাস সময় পাবেন। আইনের এই ফাঁকটুকুর সুযোগ নিয়ে উচ্চ আদালত থেকে শাস্তির ওপর স্থগিতাদেশ বের করে অনেক সময় পার পেয়ে যেতেন জনপ্রতিনিধিরা। এই প্রেক্ষিতে 2013-র 10ই জুলাই সুপ্রিম কোর্ট জনপ্রতিনিধিত্ব আইনের 8-এর 4 নম্বর ধারাকে অসাংবিধানিক বলে রায় দেয়। রায় বলা হয়, নিম্ন আদালতে 2 বছর কারাদণ্ড হলেই জনপ্রতিনিধিকে পদ ছাড়তে হবে। অনেকেরই প্রশ্ন, দলত্যাগ বিরোধী আইনের ক্ষেত্রেও কি এমনটা করা যায় না? এবিপি আনন্দ।